গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসেম সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। সকালে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এদিন হাজির করা হয় এই মামলার গ্রেপ্তার ৯ আসামিকে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছে সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে গুম নির্যাতনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মারিয়া, এই যে মামলাটির কথা বলছেন, এটি র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেই সেলে বন্দি রেখে নির্যাতন এবং খুনের ঘটনা, সেই মামলাটি আসলে এই মামলাটিতে ১৭ জন আসামি হয়েছে। ১৭ জন আসামির মধ্যে কিন্তু আমরা জানি যে এই মামলায় ১০ জন আটক রয়েছেন এবং ১০ জনেই কিন্তু সেনা কর্মকর্তা। তো এই মামলাটিতে আজকে অভিযোগ গঠনের উপরে আরও অভিযোগ গঠনের উপরে শুনানি রয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ১০ জন আটক রয়েছেন, এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাদেরকে কিন্তু এই কিছুক্ষণ আগেই বিশেষ করে ১০:১০টার দিকে এই ট্রাইব্যুনাল ভবনে আনা হয় এবং তাদেরকে আসলে নিরাপত্তার চাদরে বলয়ে ঢেকে কিন্তু আনা হয়। তারা সেনা কর্মকর্তা, সে কারণে কিন্তু আসলে নিরাপত্তার চাদরটা আমরা দেখেছি এই ট্রাইব্যুনাল সহ আশেপাশের যে এলাকা, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পুলিশ, র্যাব সহ অন্যান্য যে সেনাবাহিনী রয়েছে, সবাই মিলে কিন্তু আসলে নিরাপত্তা চাদরে, এবং সেটাই বলছি যে ১০:১০টার দিকে তাদেরকে এই ট্রাইব্যুনালের চত্বরে আনা হয় এবং একে একে তারা ট্রাইব্যুনালের যে হাজতখানা আছে, সেই হাজতখানায় এখন অবস্থান করছেন। আমরা যদি সেই যে ১০ জন আটক রয়েছেন, গ্রেপ্তার রয়েছেন, তাদের নাম উল্লেখ করি। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম ও ব্রিগেডিয়ার জেনারেল KM আজাদ, এবং কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসরপ্রাপ্ত, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, সাইফুল ইসলাম ও সারোয়ার বিন কাসেম। এই যে ১০ জন, এই ১০ জনকে আজকে আনা হয়েছে এবং এটি আপনি আগেই জানিয়েছি যে এটি টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেটি র্যাবের, সেখানে গুমের ঘটনা বা গুমের মামলায় তাদেরকে আনা হয়েছে আজকে। যেটি বলেছি যে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপরে শুনানি কিন্তু আজকে শুরু হবে। এবং একটি জানেন, এই মামলায় পলাতক যে শেখ হাসিনা রয়েছেন, শেখ হাসিনার পক্ষে কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল জেড.এইচ খান পান্নাকে। তো তিনি কিন্তু আসলে একটি ফেসবুক লাইভে এসে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না, এমন ঘোষণা কিন্তু ফেসবুক লাইভে এসে কয়েকদিন আগেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার যেহেতু এই আদালতের প্রতি আস্থা নেই, তাই তিনি তার পক্ষে লড়বেন না, এমনটি কিন্তু জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রিজন ভ্যানটি, সেই সবুজ রঙের প্রিজন ভ্যান, যেটি আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালের চত্বরে এইরকম প্রিজন ভ্যান শুধুমাত্র এই যে যারা সেনা কর্মকর্তা রয়েছেন আটক, তাদের জন্যই কিন্তু আনা হয়েছে এবং একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। আজকে অভিযোগ গঠনের শুনানি হবে এবং আরেকটি শুনানি হতে পারে, যেটি এই সেনা সদস্যদের পক্ষে কিন্তু একটি আবেদন করেছিলেন তারা আইনজীবীরা, যেন তারা ভার্চুয়ালি এই হাজিরা দিতে পারেন, সেই আবেদনটির উপরেও আজকে শুনানি হতে পারে। তো এই মামলায় এইটাই হলো সর্বশেষ। আর আরেকটি মামলা রয়েছে, যেটি হলো
ট্রাইব্যুনাল দুয়ে সে আশুলিয়ায় 6 জন হত্যা সহ 7 জনকে 6 লাশ পুড়িয়ে হত্যা এবং 7 জনকে হত্যার ঘটনার যে মামলাটি মানবতা বিরোধী মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণ আজকেও আছে। তো সেখানে আসলে আমরা দেখেছি যে মূল তদন্ত কর্মকর্তা, যে প্রধান তদন্ত কর্মকর্তা, তার সাক্ষ্য গ্রহণ চলছিল এবং আজকে হয়তো তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই ট্রাইব্যুনাল থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। যাচ্ছি পরবর্তী সংবাদে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এমন পরিস্থিতি আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে, ডিপ সিচুয়েশনে আছেন তিনি। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য আহ্বান জানান তিনি। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এভার কেয়ার হাসপাতালে দায়িত্বরত মেডিকেল বোর্ড ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। আমি ওনাকে দেখে এসেছি, এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। কর্তব্য নিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ থাকলেও দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয়। আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি, এটা আমার সান্ত্বনা। আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছে সহকর্মী ইলিয়াস মাদবর। চলে যাচ্ছি তার কাছে। ইলিয়াস, বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর কি আছে আপনার কাছে, জানাবেন। মারিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 23 তারিখ থেকে এখানে চিকিৎসা নিচ্ছেন। গতকালকে তার ডাক্তাররা, তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসা নিতে পারছেন। এদিকে আজকে সকালে আমরা যেটা জানতে পেরেছি এখানে এসে, আজকে সকালে যুক্তরাজ্য থেকে কিন্তু একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন। কিছুক্ষণের পর হাসপাতালে আসতে পারেন এমনটি জানতে পেরেছি। এদিকে আজকে সকালে আমরা যেটা দেখতে পেরেছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে এছাড়া আজকে চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ টিম ঢাকায় আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল রাতে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার সর্বশেষ খোঁজখবর নেওয়ার জন্য। এছাড়া কিন্তু এর পরপরই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে গতকালকে সন্ধ্যায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরা তার ব্যক্তিগত বিষয় এবং তাদের পারিবারিক বিষয়। আরেকটা এছাড়া যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি খালেদা জিয়ার যে চিকিৎসক টিম রয়েছে এবং আজকে যে যুক্তরাজ্য এবং চীন থেকে যে চিকিৎসক যে টিম আসার কথা, যে যুক্তরাজ্য থেকে টিম এসেছে এবং চীন থেকে যে টিম আসার কথা, তারা মূলত খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দেখবেন এবং তারা পরামর্শ দিবেন এবং তাদের সেই পরামর্শের উপরেই মূলত নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরাটা। তারা যদি মনে করেন যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, তাকে বিদেশে নেওয়া যাবে, তাহলে
ওখান থেকেই মূলত মায়ের পাশে থেকে তার সেবা করবেন তারেক রহমান। এছাড়া যদি খালেদা জিয়ার চিকিৎসা বা শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরবেন। যে রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মারিয়া। জি ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর। যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বাচনের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে সাংবাদিকদের করণীয়, আইনবিধি সহ আনুষঙ্গিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি কথা জানান। ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভুয়া সাংবাদিকেরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই কিউআর কোডের ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির জন্য গড়ে 1.5 মিনিটের মতো সময় ব্যয় হয় বলেও জানান তিনি। এই নির্বাচনের গুরুত্ব যদি বুঝি যে আমরা সর্বপ্রথম এই দেশের নাগরিক, তারপরে আমাদের আলাদা আলাদা এন্টিটি আছে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল যন্ত্রপাতি কেনাকাটাতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা অমান্য করে তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকার ভুয়া বিল, লোপাট করা হয়েছে বরাদ্দের টাকা। আব্দুর রাজ্জাক বাচ্চুর পাঠানো তথ্য ছবিতে আফজাল হোসেনের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। কয়েক দফা পিছিয়ে যা শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এই প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। একাধিক প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। অভিযোগ উঠেছে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের এমআরআই মেশিন, সিটি স্ক্যান, সোনো মেশিন, সিসিইউ এবং আইসিইউ যন্ত্র কেনা হয়েছে। ক্রয়কৃত 200 কম্পিউটারের নষ্ট প্রায় অর্ধেক। তবে সব অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের দায় নিতে নারাজ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছর বছর সময় লাগার তো কথা না। কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে, নাহলে দায় দায়িত্ব তাকেই নিতে হবে। কোটি টাকার এসব যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কোনো কাজে আসছে না রোগীদের। পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে। এতে ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। এখানে আমার ডক্টর এক্সরে দিয়েছে, রিপোর্ট অনেকগুলো টেস্ট দিয়েছে। টেস্টগুলো করতে করতে ধরেন আমার 2টা বাজছে। এখানে এসে এখন দেখছি যে আমি ডাক্তার নাই, আমি এই টেস্টগুলো কার দেখাবো? এখন ডাক্তার দেখানোর পর আমাদেরকে যে টেস্টগুলো করতে দেয়, আর এই টেস্টগুলো তো এখানে হয় না। পরীক্ষাগুলো বাইরে থেকে করা যায়, এদের তো কোনো মেশিন নাই, সরকারিভাবে কোনো মেশিন সরবরাহ নাই। রোগীরা তাদের যেখান থেকে সেবা যতটুকু পাওয়ার দরকার সরকারিভাবে সেটুকু কিন্তু পাচ্ছে না। হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এই অঞ্চলের মানুষের। কম্পিউটার সামগ্রী, আসবাবপত্র যেগুলো কেনা হয়েছে সেগুলো যতগুলো যাওয়ার কথা ছিল ততগুলো নাই। আমরা নতুন আসছি, এখনো অনেক মেশিনপত্র আসে নাই। 200 কম্পিউটার দেওয়ার জন্য এসেছিল, সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে 40%-এর ওপরই নষ্ট, ওপেন হচ্ছে না। আফজাল হোসেন, মাই টিভি। প্রতিষ্ঠা 27 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি মাদারীপুরের ডাসারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দক্ষিণ চলবলখা উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীদের 2টি মাত্র টিন শেড ঘরেই ক্লাস করতে হয়। গরমে টিনের ঘর সহ্য করা কষ্টকর হয়ে ওঠে, আর বৃষ্টিতে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে শ্রেণীকক্ষে বই খাতা ভিজে যায়। এতে চরম ভোগান্তিতে শিক্ষক ও সহ শিক্ষার্থীরা। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউল উদ্দিন লিয়াকতের রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মাদারীপুরের ডাসার উপজেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে চারদিক বিলবেষ্টিত প্রত্যন্ত অঞ্চল চলবল গ্রাম। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে 1997 সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ চলবলখা উচ্চ বিদ্যালয়। কিন্তু 28 বছর পার হলেও বিদ্যালয়টি এখনও অবহেলিত।
নেই পাকা ভবন, যাতায়াতের কোনো পাকা রাস্তা। বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের জন্য রয়েছে 2টি দীর্ঘ টিনশেড ঘর। 5 ফুট টিন দিয়ে পার্টিশন বানিয়ে 4টি শ্রেণীকক্ষে ভাগ করা হয় ক্লাসরুম। গরমে টিনশেডের ভেতর অসহ্য তাপমাত্রায় ঘেমে যায় শিক্ষার্থীরা, আর বর্ষায় ফুটো টিন দিয়ে পানি ঢুকে শ্রেণীকক্ষ কাদামাটিতে একাকার হয়ে যায়। ভিজে যায় বই খাতা, ব্যাগ ও স্কুল ড্রেস। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের বৃষ্টিতে পুরোপুরি ভিজে যায়, আমাদের এখানে রাস্তা নাই। স্কুলে অনেক সমস্যা, যে বৃষ্টির সময় টিন দিয়া জল পড়ে এবং পাশের রুমের শব্দ এই রুমে আসে, ক্লাস করতে অসুবিধা হয়। ভবন না থাকার কারণে আমরা টিনের ঘরে ক্লাস করি, তাতে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তি নিত্যদিনের ঘটনা। শিক্ষার্থীদের আরেক বড় সমস্যা যাতায়াত। বিদ্যালয়ের দিকে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা। বর্ষাকালে পুরো এলাকা পানিতে ডুবে থাকায় নৌকাই তাদের একমাত্র ভরসা। টিনের ঘর, কোনো একটা ভবন নাই, রাস্তাঘাট নাই, যোগাযোগের সমস্যা। আমাদের ছেলে মেয়ে যে ভালো স্কুলে পড়াবো এমন কোনো নাই, যে রাস্তাঘাট সব জায়গায় মানে দেখা যায় যে অনুন্নত। এখন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এইখানে যাতে একটা শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য একটা ভবনের ব্যবস্থা করে দেয়। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে পাকা ভবন ও রাস্তা নির্মাণের আবেদন করা হলেও এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। এখানের যাতায়াত ব্যবস্থা এতই নাজুক যে ছেলে মেয়েদের বর্ষার সময় নৌকায় স্কুলে আসতে হয়, নৌকা বেয়ে তারা নিজেরাই স্কুলে আসে। যখন বর্ষা নামে তখন কিন্তু তারা বই খাতা নিয়ে ভিজে যায়, একেবারে ভিজে যায়। কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা ভবনের জন্য লিখবো এবং আমরা আশা করছি দ্রুততম সময়ে সেখানে ভবন নির্মিত হবে এবং ভবনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ সেখানে নতুন ভবনে পাঠদান শুরু করতে পারবেন এবং ক্লাস করতে পারবেন। শুধু আশ্বাসের বাণী নয়, দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জয়পুরহাটে বছরের পর বছর অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবা দানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে ভূতের বাড়ি, কোনোটা ময়লার ভাগার। অনেক কেন্দ্র পরিণত হয়েছে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা। একদিকে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। 1980 দশকে প্রান্তিক কৃষকদের কাছে কৃষি সেবা দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে জয়পুরহাটের 32 ইউনিয়নে নির্মাণ করা হয় ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র ও কৃষি তথ্য সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র। কেন্দ্রগুলোতে প্রথম দিকে স্থানীয় কৃষকরা বীজ, সার ও কৃষিপণ্য সংরক্ষণ করা সহ কৃষি বিভাগের কাছ থেকে কৃষিপণ্য উৎপাদনে নানা পরামর্শ পেতেন। কালের বিবর্তনে ভবনগুলো সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। আগাছা লতাপাতায় জনশূন্য ও জরাজীর্ণ ভবনগুলো হয়েছে ভুতুরে বাড়ি ও ময়লার ভাগার। বিএস না থাকার কারণে ময়লা ফেলে এমন আবর্জনা করেছে, আমরা তো কৃষি কাজে কোনো সহযোগিতাই পাই না। আমাদের বাপ চাচারা এখান থেকে অনেক উপকার পাচ্ছে, কিন্তু এখন আর পাওয়া যায় না। আমি প্রায় 18 থেকে 20 বছর যাবৎ এখান থেকে দেখতেছি যে এই জায়গাটা অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের বিস্তর অভিযোগ, মাদকসেবী সহ অপরাধীদের আনাগোনা বেড়েছে কেন্দ্রগুলোতে। দ্রুত সংস্কার করে পূর্বের মতো প্রান্তিক কৃষকদের কৃষি সেবা নিশ্চিত করার দাবি তাদের। কৃষি অফিস চালু হলে আমাদের এলাকার যত কৃষক আছে সবারই কম বেশি জমি আছে, এগুলো আমরা অনেক উপকৃত হয়েছি। এখানে যেটা পরিত্যক্ত হয়ে আছে এটা যেন আবার পুনরায় চালু করে সরকারের কাছে আকুল আবেদন। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কেন্দ্রগুলো সংস্কার করে প্রান্তিক কৃষকদের কৃষি সেবা দেওয়ার কথা জানালেন এ কর্মকর্তা। আমরা মেরামতের জন্য সরকারের কাছে ফান্ড চাইছি, যদি প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই পাওয়া যায় তাহলে আমরা এগুলোতে মেরামত করব। এতে কৃষক ভাইরা মানে এসব সাপ্লাই সেখানে থাকতে পারবে, বীজ সার রাখা যাবে এবং সেই সাথে এবং কৃষক ভাইরা শারীরিকভাবে এতে উপকৃত হবে। সরকারের সম্পদ রক্ষা করতে ভবনগুলো সংস্কার করে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য উৎপাদনে সেবা নিশ্চিত করার দাবি কৃষক ও স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে অসুস্থ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুড ওয়্যার
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড বাংলাদেশ ট্রানার্স অ্যাসোসিয়েশনের সাথে সংশ্লিষ্ট 13টি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিএনপির এই নেতা এ সময় আরও বলেন, শেখ হাসিনা বিএনপিকে দুর্বল করার জন্য ক্ষমতায় থেকে নানা কৌশল অবলম্বন করেছিলেন। মুক্তি পেয়েছেন, আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম সেই সুস্থ মানুষটি সুস্থভাবে আমাদের কাছে আসবেন, কিন্তু তিনি সুস্থভাবে বের হতে পারেন নাই, সুস্থভাবে মুক্তি লাভ করেন নাই। এবং এটাও কথিত আছে যে তিনি যেভাবে ওখানে থাকতেন, খাওয়া দাওয়া করতেন, খাওয়ার সঙ্গে বিষ প্রক্রিয়া মিশিয়ে ওনাকে অসুস্থ করে রাখা হয়েছে। ফরিদপুরের অম্বিকা ময়দানে জেলা জামায়াতের গণসেবায় নায়েবে আমির ATM আজহারুল ইসলাম বলেছেন, এবারে নির্বাচনের দাঁড়িপাল্লায় জোড়ায় দেখে প্রতিপক্ষ আতঙ্কে হামলার চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, যুবকরা ভোট কেন্দ্রে পাহারা দেবেন এবং বিশৃঙ্খলা হলে প্রতিহত করা হবে। ধর্মীয় সম্প্রীতি ও নারীর অধিকার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াতকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হলেও বাস্তবে তাদের কর্মীরাই মন্দির পাহারা দিয়েছে এবং নারীদের উন্নয়নে দল কাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতুর গোল চত্বর থেকে নির্বাচনী পদযাত্রা বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে পৌর টার্মিনাল এসে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় শয়ান আহমেদ রাফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী শাকিল আহমেদ তিয়াস। অন্যান্যদের মধ্যে রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, ডাকসুর সাবেক সংগঠক ছাত্রনেতা শাকিল, সমন্বয়ক মাহমুদুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে 2 স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে এবং সদর উপজেলার বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ আশরাফুল হক, সদস্য সচিব তৌশিকুল আলম, পৌর বিএনপি আহ্বায়ক শফিকুল ইসলাম, ওলামা দল সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবাইলাইজেশন ড্রিল শুরু করেছে। মঙ্গলবার বিকেল 4টা থেকে নগরের 11টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ড্রিল অনুষ্ঠিত হয়। আরএমপির পুলিশ কমিশনার মুখপাত্র মোহাম্মদ গাজীউর রহমান বলেন, এই ড্রিলের মূল উদ্দেশ্য হল নগরীর আইন শৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কত দ্রুত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই করা সম্ভব হলেও বলে জানান তিনি। দেশি প্রজাতির মাছ ও জাটকা সংরক্ষণে বরিশালে হিজলা উপজেলার প্রশাসন অভিযানে চালিয়েছে মেঘনা সহ আশেপাশের নদ নদীতে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদারের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম হিজলার মেঘনা, দাঁতপুর, আলীগঞ্জ ও শাখা নদীতে এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি 44 মিটার জাল উদ্ধার করে পরে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধার করা জাল সকলের উপস্থিতিতে জ্বালিয়ে দেয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশি প্রজাতি সহ জাটকা ইলিশ সংরক্ষণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাটোরের বড়াই গ্রামে ট্রাকের ধাক্কায় মামুনুর রশিদ নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার বামিহালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ কক্সবাজার জেলায় রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর ট্রাকটি জব্দসহ তার চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরা 11 নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত এই মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন। উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়ের আয়োজনে উক্ত কোরআন খতম ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন রনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক SM খোকন সহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরা পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে এবং 15 ডিসেম্বরে বৈষম্য নিরসনপূর্বক পে স্কেলে বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ মামুন কবির খান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন দপ্তরসমূহের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে উপজেলার দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা কেন্দ্রীয় সংগঠন ঘোষিত পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগ বিধি না থাকায় দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিধি চালু করে বাস্তবায়নের দাবি জানান। সাদুল্লাপুর উপজেলা গাইবান্ধা জেলায় ফরিদপুরে বোয়ালমারীতে সবল প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের আর্থিক সহায়তা কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের অন্তর্ভুক্তিমূলক কৃষি উন্নয়ন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই উপলক্ষে উপজেলার মাহিশালা বাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সমাবেশ স্থলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। বোয়ালমারী শাপলা নারী সামাজিক সংগঠনের সাবিনা বেগমের সভাপতিত্বে প্রকল্পের ফরিদপুর অঞ্চলে ফিল্ড কোঅর্ডিনেটর মোখলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিস্তারিত তুলে ধরেন ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন স্নিগ্ধা।